ওকে, রেকর্ড হইতেছে তো। আমি ফেসবুকে রেজিস্ট্রেশনটা আজকে যেটা চাইছিলাম সেটা আমি 8টা রেসপন্স পাইছি। আমি এই ফেসবুক রেজিস্ট্রেশনের এই টেস্ট কেসটা নিয়ে আমি চিন্তা করতেছি আজকে কথা না বলি, কারণ এইটাতে ফিডব্যাক এক একজনের এক এক রকম ফিডব্যাক দরকার, ঠিক আছে? এখন আমি যদি আম, এখন ফিডব্যাক দেই, তাইলে যারা বুধবারের ক্লাসের জন্য রেসপন্স করবে, আম, তাদেরটা পাওয়ার আগেই ফিডব্যাক দেওয়া হয়ে যাবে। আর আমি চাইতেছি জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিংটা নিতে, যে মানুষ কিভাবে নিতেছে। তো প্রথম যে 8টা দেখছি, খারাপ না, আলহামদুলিল্লাহ, সবাই খুবই আহ, সুন্দর লেখছে, কেউ অনেক ডিটেল লেখছে, এটাই ভালো। ডিটেলসটা, ইন্ডাস্ট্রিতে ডিটেলসটা খুবই পছন্দ করে, ঠিক আছে? আপনারা যখন এই টেস্ট কেসগুলো লিখবেন, টেস্ট কেস তো আমরা এখন এত লিস্ট এই স্টেজে আমরা জানি যে টেস্ট কেসটা কি, আমরা যে স্টেপগুলো লিখি, ঠিক আছে, ওইটাই টেস্ট কেস, যেভাবে যেভাবে একটা কাজ করতে হয়। তো ইন্ডাস্ট্রিতে এই ডিটেলস গুলা, যত ডিটেলস দিবেন তত ভালো, এটা তারা পছন্দ করে, বুঝছেন? তো ডিটেলস এর মধ্যে আবার আপনার ওই টেস্ট কেসের বাইরের ডিটেলস দিলে ওইটা আবার রং হয়ে যাবে। টেস্ট কেসের ভিতরের যত বেশি ডিটেলস দিবেন, এটা ইন্ডাস্ট্রিতে পছন্দ করে, কারণ একজন মানুষ, লেইম্যান, একটা মানুষকে যদি তারা রাস্তা থেকে ধরে আয় না এই টেস্ট কেসটা দেয়, সে এই কাজটা করতে পারার কথা। যে ইংলিশ পড়তে পারে, আপনার এই ফেসবুকের রেজিস্ট্রেশনের টেস্ট কেসটা পড়া, সে আপনার রেজিস্ট্রেশন করতে পারার কথা, ঠিক আছে? যে যার বয়স 80 বছর, কিন্তু সে কখনোই কম্পিউটার ইউজ করে নাই, আপনার টেস্ট কেসটা পড়ে সে এটা পারার কথা। মানে এই ধরনের টেস্ট কেসটা, স্কোয়ার গুলো এইভাবে এক্সপেক্ট করা হয়। তো আমি পাইছি, আলহামদুলিল্লাহ। দেখি আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, বুধবারের ক্লাসে ইনশাল্লাহ আমি ইয়ে করবো, এই টেস্ট কেসটা নিয়ে কথা বলবো। আম, কিছু টেস্ট কেস পাইছি সামান্য, যে একদমই এফোর্ট দেওয়া হয় নাই তেমন একটা, আর কোনো কোনোটা আছে ভালো এফোর্ট দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আমরা ওইটা নিয়ে কথা বলবো সামনের ক্লাসে। আর এই ক্লাসে আমরা ইনশাল্লাহ এই লেকচারে চলে যাই ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা একটু ইয়ে করব, এই অ্যাটেন্ডেন্স ট্র্যাকিংটা করব। অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং কেন করব? এখন এই আমাদের আমাকে দেখতে হবে যে আসলে আমাদের রেগুলার স্টুডেন্ট কয়জন, ঠিক আছে? এখন আমার কাছে মনে হইতেছে আমরা সানডে এবং ওয়েনেসডে যারা আসি, সানডেও অনেকে আসে। তো আমার যদি স্টুডেন্ট দেখা যায়, রেগুলার স্টুডেন্ট কম হয়, তাহলে অনেকেই আছে শুধু এই ইউটিউবের লিংকের জন্য অপেক্ষা করে, ইউটিউবের ভিডিওটা দেখে নেয়। তো তাদের জন্য আমি সেপারেট ক্লাস রাখার কোনো দরকার নেই। আমরা যদি দেখা যায় যে আমাদের স্টুডেন্ট হচ্ছে রেগুলার 20 জন, তাহলে আমরা একটা ক্লাসে নিতে পারি। তো আমার জন্য এটা আমার উপর থেকে কিছুটা বার্ডেন কমে। তো এই কারণে আমি একটা অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং করার জন্য আমি নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ওই লিঙ্কটা দিব। সবাই যারা যারা আসবেন তারা এই অ্যাটেন্ডেন্সে ইয়ে করবেন ইনশাল্লাহ। তাহলে আমি একটা ট্র্যাকিং অ্যাটেন্ডেন্স পাবো, আমি জানতে পারবো কতজন আসতেছে রেগুলার, এবং আমার জন্য সুবিধাও হবে এক্সট্রা কেয়ার নিতে। মানে বুঝতে পারবো যে এরা আসতেছে, এরা সিরিয়াস, এদের এই এই কাজ করা লাগবে, বা আপনাদের ফিডব্যাক গুলো আমি আরো ভালো দিতে পারবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে তিনটা। যারা যারা আমার শুরুর পরে জয়েন করছেন তাদের কাছে আবার আমি রিক্যাপ করতেছি। প্রথম রিকোয়েস্টটা ছিল নতুন রেজিস্ট্রেশন, নতুন মানুষের কোর্সে নিতেছি না, আমরা নেক্সট সেশন শুরু করবো ইনশাল্লাহ ফেব্রুয়ারি মার্চে। এই কোর্সটা শেষ হওয়ার পরে তখন ইনশাল্লাহ নতুন স্টুডেন্ট নেওয়া হবে, মানুষকে নেওয়া হবে। তখন আপনারা আপনাদের ফ্রেন্ড যারা আপনাদেরকে রিকোয়েস্ট করবে এই কোর্সে জয়েন করার জন্য, তাদেরকে বলবেন যেন তারা এই নেক্সট সেশনে আসে। আর আমার ফোন নাম্বারটা দিবেন না, ইমেল অ্যাড্রেস দিবেন প্লিজ। যদি কারো কেউ চায়, ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেন ইমেল করতে বলবেন প্লিজ। এইটা হচ্ছে ফার্স্ট রিকোয়েস্ট ছিল। সেকেন্ড হচ্ছে আমি নিয়ে কথা বলছি, এই টেস্ট কেস নিয়ে কথা বলছি। আর থার্ড হচ্ছে যে আমি এই অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলছি। আমি নেক্সট ক্লাস থেকে অ্যাটেন্ডেন্সটা ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো। ওকে, এইগুলো ছিল অ্যানাউন্সমেন্ট ইনশাল্লাহ। আজকের আমরা
আমাদের আজকের সাবজেক্টটা হচ্ছে, টপিকটাই হচ্ছে আমরা 7 টেস্টিং প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা ভেরি ইন্টারেস্টিং একটা টপিক। এই ইন্ডাস্ট্রি লেভেলে আপনারা এইটা মানে যারা কাজ করবেন বা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাবেন, তারা দেখবেন ইনশাল্লাহ এইটা এটা সবকিছু কাজে লাগবে না, সবকিছু ইন্ডাস্ট্রিতে কাজ কাজ ইউজ হয় না, কিন্তু এটার ইন্টারেস্টিং ইমপ্লিমেন্টেশন আছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি। তো আমরা দেখি আমরা 7 টেস্টিং প্রিন্সিপাল গুলো কি কি। তো এখানে আমরা দেখতেছি যে প্রথমে দেওয়া হয়েছে টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট নট দেয়ার অ্যাবসেন্স, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং ইম্পসিবল, আর্লি টেস্টিং সেভস টাইম এন্ড মানি, ডিফেক্ট ক্লাস্টার টুগেদার, beware of pesticide paradox, testing is context dependent, absence of error is a fallacy. তো এই এই সাতটা প্রিন্সিপাল, এগুলোর উপরে অনেক আরো বেশি প্রিন্সিপাল, অনেকগুলো প্রিন্সিপাল থাকতে পারে। এগুলো সাধারণত ইন জেনারেল এই সাতটাকে ধরা হয়েছে। এটা আইএসটি কিউবির জন্য ভেরি ইম্পর্টেন্ট। যারা আইএসটি কিউবি পরীক্ষা দিবেন তারা এটা ভেরি কেয়ারফুলি এর মনে রাখবেন, কারণ এই প্রশ্নগুলা আইএসটি কিউবিতে আপনার এই টেস্টিং প্রিন্সিপাল থেকে প্রশ্ন আসতে পারে। আর আসলে আপনারা এই এইগুলা যেগুলো যদি না জানেন তাহলে আনসার করতে পারবেন না। এবং এই টপিক গুলা, এই যে প্রিন্সিপাল গুলোর সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে। যে টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট নট দেয়ার অ্যাবসেন্স, এটা কি মিন করতেছে, এই ধারণাটা আপনাদের ক্লিয়ার থাকতে হবে। চলেন আমরা দেখি এই 7টা প্রিন্সিপাল এটা কি কি মিন করে। টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট নট দেয়ার অ্যাবসেন্স। এখন আপনি মনে করেন আমি যেটা এখানে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার সিস্টেম, একটা ওয়েবসাইট, একটা অ্যাপ্লিকেশন আপনি টেস্ট করছেন, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি এই মোবাইল টেস্টিংটাও ইনশাল্লাহ আপনাদেরকে একটা টাচ দিয়ে দিব, ইনশাল্লাহ হিন্টস দিয়ে দিব, তাহলে আপনার মোবাইল টেস্টিং সম্পর্কে জানতে পারবেন। এইটা আপনাদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ দিবে ইনশাল্লাহ। এনিওয়ে, সো টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট নট দেয়ার অ্যাবসেন্স। এখন এইটা মানে হচ্ছে যে আপনি একটা সফটওয়্যার টেস্টিং করছেন, এই টেস্টিং এ কোনো বাগ পান নাই, এর মানে এইটা না যে এই সফটওয়্যারটাতে কোনো ডিফেক্ট নাই, ঠিক আছে? এই যে মনে করেন আমরা ডান ডিল নিয়ে কথা বলি, আমরা দেখছি, আমরা মনে করেন এই ডান ডিলের যে ফিচার গুলো তাদের থাকার কথা ছিল সবগুলো আমরা টেস্টিং করছি, ঠিক আছে? আমরা টেস্টিং করার পরে আমরা কোনো বাগ পাই নাই। এখন আপনার এইটার মিনিং কি এইটা যে এইটাতে কোনো বাগ নাই এই অ্যাপ্লিকেশনে? না, এইটার মিনিং হচ্ছে যে বাগ থাকতে পারে, আমরা পাই নাই। এটার বাগের অ্যাবসেন্স এটা মিন করে না, মিন করে যে আমরা বাগ পাই নাই। আর টেস্টিং এ বাগ পাওয়া মানে মিন করে কি, যে বাগ আছে আমি পাইছি, ঠিক আছে? তার মানে এটা বুঝাইছে যে টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট, মানে আপনার যে এটাতে বাগ আছে, এটাতে প্রবলেম আছে, এই অ্যাপ্লিকেশন এটা প্রুফ করে। বাগ পাইলে এটা প্রুফ করে, আবার বাগ না পাইলে এটা প্রুফ করে না যে এটাতে বাগ নাই। এই জিনিসটা খুবই এখানে এটা একটু কনফিউজিং, এবং এই ধরনের প্রশ্নগুলো তারা করে এই আইএসটি কিউবিতে আপনাকে কনফিউজ করার জন্য, ঠিক আছে? আপনারা যারা যদি কোনো কিছু না বুঝেন অন দা স্পটে প্রশ্ন করতে পারেন। এই আপনার একদম শেষের জন্য অপেক্ষা করতে হবে না, চ্যাট বক্সেও করতে পারেন, আবার মুখে প্রশ্ন করলে করতে পারেন। এটা হচ্ছে টেস্টিং, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল, টেস্টিং শোজ দ্য প্রেজেন্স অফ ডিফেক্টস নট দেয়ার অ্যাবসেন্স। আর সেকেন্ড হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং ইজ ইম্পসিবল, ঠিক আছে? এখন এক্সহস্টিভ টেস্টিংটা কি এইটা আমাদেরকে জানতে হবে। এটা জানলে এই এক্সহস্টিভ টেস্টিংটা কি আমরা যদি জানি, তাহলে আমরা বলতে পারবো এটা পসিবল অথবা ইম্পসিবল কিনা। তো আমি এই আপনার এখানে এক্সহস্টিভ টেস্টিংটা হচ্ছে টু মাচ টেস্টিং, ঠিক আছে? আমি বলছিলাম যে মনে করেন আপনি এই অ্যাপ্লিকেশন টেস্টিং করতেছেন, ঠিক আছে? এখন আপনি আসছেন এখানে, এখানে অল আয়ারল্যান্ড আছে, এই লোকেশন আপনি ফিল্টার করবেন। এখানে দেখেন আপনার, আমরা যদি এখানে এই কর্ক লিখি, কর্ক দিয়ে ফিল্টার করি, তাহলে এখানে সব কর্কের যে কারগুলো আছে না ওগুলা দেখাইতেছে, ঠিক আছে? এরপরে আমরা যদি এই কর্কটা তুইলা আমরা যদি এই ডনেগাল দেই,
তাহলে ডনেগালের সব কারগুলো দেখাবে। ঠিক আছে, এখন এই এই যে এই ফিল্টারটা, লোকেশন ফিল্টারটা যদি আমরা প্রত্যেকটা লোকেশন আলাদা করে করে টেস্টিং করতে হয়, তাহলে আমাদের অনেক টাইম লাগবে। আর এই জিনিসটাকে এখানে বোঝাইছে এক্সস্টিভ টেস্টিং, কারণ এটা একটা ফিল্টার, লোকেশন ফিল্টার। এখানে যদি আমরা 3-4টা ফিল্টার কাজ করে, তাহলে আমরা ধারণা করতে পারি যে এই এখানে সবগুলো ফিল্টার কাজ করবে। আমরা 99 ওভার 90% ধারণা করতে পারি যে সবগুলো ফিল্টার কাজ করবে, কারণ এইটা সেম মেকানিজমে কাজ করে। এই কারণে এটা যদি প্রত্যেকটা ফিল্টার আলাদা করে করে আমরা টেস্টিং করি, তাইলে এটাকে বলা হবে এক্সস্টিভ টেস্টিং। সিমিলারলি এনি আদার ফিল্টার, এখানে মনে করেন অনেকগুলো ফিল্টার আছে কারের ক্ষেত্রে। দেখেন চুজ মেক মডেল, আমরা যদি এখানে ডাসিয়াতে যাই, এটাতে লোগানে যাই, এখানে আমরা আমরা ফিল্টার করছি, এটা ডাসিয়ার লোগানটাই দেখাই দিচ্ছে, একটা আনসার পাইছি আমরা। ঠিক আছে, এখন এই যে মডেলটা প্রত্যেকটা মডেল আলাদা করে, আপনার প্রত্যেকটা কারের এই বিএমডব্লিউর প্রত্যেকটা আপনার এই মডেলগুলোকে আলাদা করে করে যদি আমরা ফিল্টার করি, তাহলে এটা অনেক সময় লাগবে, মানে অনেক সময়, এই মাসের উপরে চলে যাবে আপনার টেস্টিং শেষ করতে। কারণ এখানে অনেকগুলো কম্বিনেশন। আর এই জিনিসটাকে বলা হচ্ছে এক্সস্টিভ টেস্টিং। আপনি সবগুলা করা লাগবে না, আপনি এখান থেকে 4-5টা করলে আপনি ধারণা করতে পারেন যে এই 4-5টা কাজ করলে সবগুলো ফিল্টার কাজ করবে। আর এইভাবে যদি আপনি সবগুলা এই ফিচারের, যতগুলো ফিচার আছে সব ফিচারের যদি এইভাবে খুঁটিনাটি করে টেস্টিং করতে যান, তাহলে আপনার এই টেস্টিংটা আপনার 3 মাসে বছরেও শেষ হবে না। আর এটাকে বলা হয় এক্সস্টিভ টেস্টিং। এই এক্সস্টিভ টেস্টিং কেন ইম্পসিবল? এখন আপনি বলবেন যে ভাই, এটা তো এক্সস্টিভ টেস্টিং হইতে পারে, যে কোনো কেউ প্রশ্ন করতে পারে, ভাই এটা তো এক্সস্টিভ টেস্টিং মানছি, কিন্তু ইম্পসিবল কেন হবে? এটা তো করা যাবে। আমি যদি এখানে লিনস্টারে যাই, তারপরে পরে মনস্টারে গেলাম, এরপরে আলস্টারে গেলাম, এরপরে সবকিছু আলাদা আলাদা করে টেস্টিং করলাম, এটা ইম্পসিবল কেন হবে? ইম্পসিবল এই কারণে যে আমাদের টাইম কনস্ট্রেইন্ট আছে। আমাদের যখন আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনার একটা লাইফ সাইকেলে কাজ করবেন, আপনি একটা যদি যারা অ্যাজাইলে কাজ করবেন, তারা আইদার 2 উইক স্প্রিন্টে কাজ করবেন, অথবা যারা এই এই কানবানে কাজ করবেন, কানবানটা অ্যাজাইল এনিওয়ে, যারা কানবান বোর্ডে কাজ করবেন, তাদেরও একটা টাইম লিমিট আছে। টাইম লিমিটের মধ্যে সবাই কাজ করতে হয়। মনে করেন এই যে এখানে আমরা দেখাইতেছি, এই আমাদের এই আপনারা দেখতেছেন, এটা হচ্ছে একটা এই আপনার স্প্রিন্ট। ঠিক আছে, একটা রিলিজ লাইফ সাইকেল, একটা সফটওয়্যার শুরু থেকে, একটা ফিচার শুরু থেকে শেষ পর্যন্ত এই এই লাইফ সাইকেল মেনটেন করে। এখানে মনে করেন উইক 0-তে এটা কাজ শুরু হয় ধরলাম, আর উইক 11-এ শেষ হয়। ঠিক আছে, এখন আপনি যদি এইভাবে সবগুলা ফিচার আলাদা করে টেস্টিং করতে যান, তাহলে আপনি এই উইক 11-এর ভিতরে আপনি টেস্টিং শেষ করতে পারবেন না। আর এই কারণে এটাকে বলা হয় ইম্পসিবল, যে আপনি উইদিন টাইম লিমিট আপনার কাজ শেষ হবে না, কাজ শেষ করতে পারবেন না। আর এই কারণে এই এক্সস্টিভ টেস্টিংটা ইম্পসিবল। এই এতটুকু, এই যা আছে এইটা যদি আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, তাইলে এনাফ। এটা কোনো ডেফিনেশন মনে রাখা লাগবে না। খালি আপনাকে যদি এখানে তো আইএসটিকিবি পরীক্ষাতে আপনাকে ইয়েও জিজ্ঞেস করবে না, এই আপনার এই কোনো এই লেখার কিচ্ছু নেই, জাস্ট মাল্টিপল চয়েস কোশ্চেন। এগুলা আপনার মনে রাখা, জাস্ট এই এই আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হবে। আপনি এই এই টপিকটা সম্বন্ধে ধারণা থাকলেই আপনি এটা আনসার করতে পারবেন। ওকে, এটা গেল। ইসুফ ইসুফ ভাই প্লিজ, আমরা যে প্রসিডিউর শিখছি এটা তো এজাইল ডেভেলপমেন্টে আমরা শিখছি নাকি আমরা দুইটাই ফলো করছি? ওটা কাইন্ডলি একটু বলবেন। আমরা আমরা এখনো আমরা কোনো ডেভেলপমেন্টে যাই নাই, কোনো কিছুতে যাই না, এটা এজাইল না। আমরা জাস্ট এখনো আমরা লেকচারের স্টেজে আছি। আমরা যখন কাজ করব, আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব, তখন এজাইলে কাজ করবো ইনশাল্লাহ। এজাইলই ওয়ার্ল্ডে চলে বেশি, সব জায়গায় আপনাকে এজাইল জানতে হবে। এজাইল যদি জানেন, তাহলে আপনার এইটা ইন্ডাস্ট্রিতে ভালো একটা আপনার ভালো দেখে, তারা ভালো ফেভার দেয়। আপনি এজাইল মেথডে কাজ করা জানলে তারা এটা পছন্দ করে। এনিওয়ে, এটা এটা এত মেজর ফ্যাক্টর না। এজাইলে ইনশাল্লাহ আমরা এজাইলে কাজ করবো যখন কাজ করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ Yeah, আনোয়ার, কি প্রশ্ন ছিল?
এসব ভাই, আপনি কি এই স্লাইড গুলো কি শেয়ার করছেন? আমি তো কিছুই দেখি না, জাস্ট শুধু আপনার লেকচার গুলোই অডিওতে শুনতেছি আর কি। আপনি এই আপনি কি আপনারা অন্যরা অন্যরা সবাই তো দেখতে পারতেছেন না? হ্যাঁ হ্যাঁ দেখি, আমরা দেখি। আমরা হ্যাঁ, দেখতেছি, আবু ভাই, আমরা সরি দেখতেছি। ভাই, আপনি এই 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 যে উইন্ডোটা আছে না, এই উইন্ডোটা মিনিমাইজ করেন, এই যে মানুষ সবার ফেস দেখা যায় যে উইন্ডোটা, এটা মিনিমাইজ করেন। হ্যাঁ, মিনিমাইজ করছি আমি, ওইটা মিনিমাইজ শুধু আপনার ইয়েটাই আছে আর কি। হ্যাঁ। আপনি কি মোবাইল থেকে দেখতেছেন? আমার না, ওইটাও আমি মিনিমাইজ। ল্যাপটপ থেকে। আউট হয়ে আবার ইন হন না হয়। ও, আমরা সবাই দেখতেছি কিন্তু স্লাইড। হ্যাঁ, আউট আউট হয়ে ইন হইতে পারেন, এটা এটা ভালো। ইয়ে আপনার এটা লগ আউট করে আর লগ ইন করেন আবার। আচ্ছা। তো হ্যাঁ, এটা আমরা বলতেছিলাম এক্সহস্টিভ টেস্টিং এর কথা। এটা এটা হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং ইনশাআল্লাহ। আর নেক্সট হচ্ছে আমাদের আর্লি টেস্টিং সেভস টাইম এন্ড মানি। এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। এইটা আপনাকে শুধু ইয়ের জন্য না, আপনার এই যে আইএসটি কিউবের জন্য না, এটা আপনার ইন্ডাস্ট্রি লেভেলে কাজের জন্য আপনাকে জানতে হবে আর্লি টেস্টিংটা কি। ফার্স্ট অফ অল, আর্লি টেস্টিংটা বুঝতে হইলে এই আপনার আর্লি টেস্টিং সেভস টাইম এন্ড মানি, আর্লি টেস্টিং কিভাবে টাইম এন্ড মানি সেভ করে, এটা জানতে হলে আপনাকে আর্লি টেস্টিংটা কি জানতে হবে। ঠিক আছে। আর এইটা নিয়ে আপনাকে ইন্টারভিউতে গেলে আপনাকে প্রশ্ন করার সম্ভাবনা আছে, যে আপনার এই ধরনের প্রশ্ন সাধারণত করে যে হোয়েন ডু ইউ থিংক টেস্টিং শুড স্টার্ট, বুঝছেন। আপনাকে টেস্টিং তারপরে বলতে পারে যে ইফ ইউ আর এ টেস্ট লিড, হোয়াট ইউর পজিশন অফ টেস্টিং স্টার্ট টাইম। এই ধরনের প্রশ্নগুলা তারা ইন্ডাস্ট্রিতে করে। তো এটা আপনাকে জানতে হবে, আর্লি টেস্টিংটা কি এটা জানতে হবে। তো আর্লি টেস্টিংটা আমি এখানে এই যে আপনার এই রিলিজ যে লাইফ সাইকেল, এই যে দেখেন ডেভেলপমেন্ট কিউএ টেস্টিং ডিউরেশন, এখানে লেখা আছে 12 উইকস। ঠিক আছে। এটা আপনারা দেখতে পারতেছেন কতটুকু আমি জানি না, এটা ইমেজটা তো দেখতে পারতেছেন ইনশাল্লাহ। এখানে উইক জিরো থেকে উইক 11 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এই ডেভেলপমেন্ট টেস্টিং এর এইটা ডিউরেশন। এটা আমাদের একটা, আমরা ধরতে পারি একটা স্প্রিন্ট। এটা স্প্রিন্ট না, এটা হচ্ছে রিলিজ লাইফ সাইকেল। তো রিলিজটা এই যে রিলিজ এখান থেকে শুরু করে এই এখানে একটা ফিচার শুরু হয়েছে, এখানে আসা এটা প্রোডাকশনে চলে গেছে। ঠিক আছে। এই উইক 11-এ এটা ডিপ্লয় হবে। আমি আগে বলছিলাম, আমাকে একজন ওদের মাসুদ বুঝে প্রশ্ন করছিল। তো এই রিলিজ না, এই রিলিজটা এই যে আপনারা এই যে dandeal.ai দেখতেছেন, এটা হচ্ছে প্রোডাকশন ইউআরএল। প্রোডাকশন ইউআরএল মানে কি? প্রোডাকশন ইউআরএল মানে হচ্ছে এটা কাস্টমাররা দেখবে। ঠিক আছে। তো এই কাস্টমারদের কাছে রিলিজটা যাওয়ার আগে, কাস্টমারদের কাছে একটা প্রোডাক্ট রিলিজ হওয়ার আগে আমাদেরকে টেস্টিং করতে হয়। টেস্টিংটা কোথায় হয়? টেস্টিংটার জন্য আমাদেরকে আলাদা আলাদা বিল্ড দেওয়া হয়, আলাদা ইউআরএল পাবেন। সেটা সাধারণত এরকম test.dandil.ai, এই যে test.dandil.ai, এই ধরনের একটা ইউআরএল দেওয়া। দেখছেন এই যে আমি test.dandil.ai মারছি, এখানে আমরা dandil.ai তে চলে গেছে। কেন গেছে জানেন? এটা তারা রিডাইরেক্ট করে দিছে। এটা রিডাইরেক্ট করার পিছে এখন আমি বুঝতে পারতেছি যে এই ধরনের একটা ইমেইলের এক্সিস্টেন্স আছে, সরি এই ধরনের একটা ইউআরএল এর এক্সিস্টেন্স আছে। এটা যখন তাদের সার্ভারে হিট করছে, তারা সার্ভার জানছে যে আমি রেজিস্টার্ড না, এই কারণে আমাকে ওই সাইটটা দেখায় নাই, আমাকে প্রোডাকশনের সাইটে নিয়ে গেছে। তো ওরা করে কি, যারা কিউএ আছে তাদেরকে এই ধরনের একটা ইউআরএল দেওয়া হবে, যেখানে সব কিছু সেম, এইভাবে এক্স্যাক্টলি সেম অ্যাপ্লিকেশন থাকবে। ওখানে আপনি আসে আপনার ফিচারগুলো টেস্টিং করবেন, আপনার টেস্ট কেসগুলো এক্সিকিউট করবেন। তো এই যে লাইফ সাইকেল, এই লাইফ সাইকেল হচ্ছে এইখান থেকে আপনার ফিচার ডেভেলপমেন্ট শুরু হয়, আর এখানে গিয়ে প্রোডাকশনে চলে যায়। প্রোডাকশনে যাওয়া মানে এটা লাইভে চলে আসে, যেখানে কাস্টমার দেখতে পারবে, এভরিডে কাস্টমাররা এখানে আইসে দেখতে পারবে। ফর এক্সাম্পল, আপনার এখানে ফুয়েল টাইপ আছে। ঠিক আছে। এখানে ফুয়েল টাইপ আছে কি, এনি, পেট্রোল, ডিজেল, ইলেকট্রিক, হাইব্রিড। এখানে যদি আরেকটা ফুয়েল টাইপ থাকতো, বুঝছেন, ইলেকট্রিক এন্ড হাইব্রিড, অথবা এখানে যদি আরেকটা ফুয়েল থাকতো হাইড্রোজেন, হাইড্রোজেন ফুয়েল আছে, আপনারা জানেন কিছু হাইড্রোজেনের গাড়ি আছে। তো এখানে যদি হাইড্রোজেন একটা থাকতো, তাইলে আপনি কি করতে, নতুন একটা ফিচার অ্যাড করলে এই ফিচারটা তখন আসতো এখানে শুরুতে, এখান থেকে শুরু হইতো আর এখানে গিয়ে ডিপ্লয় হইতো। এই ডিপ্লয়মেন্টের আগে এখানে আপনারা দেখতেন না, কিন্তু ডিপ্লয়মেন্ট হওয়ার বাদে, এটা প্রোডাকশনে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন, যে কোনো কেউ লগ ইন করলে, ডান্ডিলে আসলে এটা দেখতে পারবে।
এখন এই যে আর্লি টেস্টিংটা হচ্ছে একদম শুরুতে যে শুরু করা হয়। এখন শুরুতে একটা ফিচার যখন আসবে, মনে করেন এখানে তারা একটা এক্সট্রা ফিচার অ্যাড করবে, এই হাইড্রোজেন ফুয়েল টাইপ। তো এই ফিচারটা অ্যাড করতে গেলে তারা এই ফিচারের ডিটেলস দিবে। ফিচারের ডিটেলস থেকে আপনাকে এখানে যারা টেস্টিং এ কাজ করবেন, আপনারা যারা টেস্ট লিড আছেন, যারা টেস্ট ম্যানেজার আছেন, তারা তাদের এই টেস্ট কেসগুলো লিখবে এই ফিচারের ডিসক্রিপশন থেকে। আর যখন ডেভেলপাররা করবে কি, তাদের এই ফিচারটা ডেভেলপমেন্ট শেষ হয়েছে, তাদের ফিচার ডেভেলপমেন্ট শেষ হওয়ার সাথে সাথে তারা আপনাকে একটা বিল দিয়ে দিবে। ওই বিলটা আপনি শুরু থেকে করবেন। এখন সাধারণত এত ছোট ফিচার দিয়ে একটা রিলিজ হয় না, অনেকগুলো ফিচার মিলা রিলিজ হয়। এখন মনে করেন এখানে পাঁচজন ডেভেলপারে কাজ করতেছে 5টা ফিচারে। এখন একজনে কাজ করতেছে এই ফুয়েল টাইপে, আরেকজনে কাজ করতেছে এই মেক এন্ড মডেলে, আরেকজন কাজ করতেছে এই ওয়ারেন্টিতে। মনে করেন এখানে 8 আছে, এখানে 9 ইয়ার ওয়ারেন্টি একটা ঢুকাইতে চাইতেছে। তো এই 3-4জনে কাজ করতেছে ডিফারেন্ট ফিচারে। তো যারটা যখন শেষ হবে, মনে করেন এই ওয়ারেন্টির কাজ শেষ হয়েছে, সে সাথে সাথে একটা বিল দিয়ে দিবে টেস্টারকে টেস্ট করার জন্য। সে অপেক্ষা করবে না ওই বাকি 3জন শেষ হইলে আমি একটা বিল রেডি করব তারপরে দিব, সেটার অপেক্ষা করবে না। এই যে আপনাকে প্রথমেই যে একটা ফিচার শেষ হইতে সাথে সাথে আপনাকে বিল দিয়ে দিচ্ছে, ওই সময় আপনার টেস্টিং শুরু হয়ে যাবে। আরেকটা শেষ হয় না, আরো 2টা ফিচার, 3টা ফিচার, 5টা ফিচার বাকি আছে, তারপরেও আপনার টেস্টিং শুরু হয়ে যাবে। এটাকে বলা হয় আর্লি টেস্টিং। মানে টেস্টিং ভেরি আর্লি স্টেজ থেকে শুরু হয়, একদম ডেভেলপমেন্টের শুরুর দিক থেকেই শুরু হয়। যখন একটা ফিচার ডেভেলপ হয়ে গেছে, সাথে সাথে আমাকে টেস্টিং করতে হবে, আমাকে সবগুলা ফিচার শেষ হওয়ার জন্য অপেক্ষা করলে হবে না। আর এই আর্লি টেস্টিং, এইটা হচ্ছে আর্লি টেস্টিং, একদম শুরুর দিকে আপনার এই স্টার্টিং টেস্টিংটা শুরু করা। এখন শুরুর দিকে শুরু করলে এখানে এটা কিভাবে টাইম এন্ড মানি সেভ হয়। এখন এই আপনার আমি আসলে বলছিলাম, আচ্ছা কেউ একজন বলতে পারবেন যে কিভাবে এই টাইম এবং মানি সেভ হবে আর্লি টেস্টিং করলে? জি হ্যালো, আমাদের আর্লি যদি আমরা কোনো মিস্টেক ফাইন্ড আউট করি, তাহলে আমাদের এটা ডেলিভারি পর্যন্ত, শেষ স্টেজ পর্যন্ত যাবে না আর কি। আমরা এটা আর্লি এটা সলভ করতে পারবো, এই জন্য আর কি আমাদের ওই টাইমটা সেভ হয়ে যাবে। যদি আমরা শেষে গিয়ে ভুলতে ধরি, ওইটা আগে ধরতে পারলে আগে সলভ এই টাইমটা। হ্যাঁ। তো মাশাআল্লাহ, সুন্দর বলছেন। এখন আর্লি টেস্টিং এ বেনিফিটটা হচ্ছে, আমাদের কোনো বাগ থাকলে এই এই প্রশ্ন এই এই ধরনের টার্মগুলো ইউজ করবেন, বুঝছেন? এই সমস্যা বলবেন না, বলবেন বাগ। ঠিক আছে, কোনো প্রবলেম বলবেন না, বলবেন বাগ। এগুলা যদি আপনারা টার্মগুলো ইউজ করেন এখন থেকে, তাহলে আপনারা আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। ইন্টারভিউতে গেলে এই এই টার্মগুলো তারা শুনলে বুঝতে পারে যে আপনার এফিসিয়েন্সি কতটুকু, আপনি প্রফেশনাল লেভেলের কাজ জানেন কতটুকু। আপনার যদি প্রশ্ন আনসার করার সময় যদি আপনি বলেন ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, এই ধরনের বলেন, তাহলে তারা ধারণা করবে আসলে আপনি খুব বেশি হয়তো জানেন না, বা অথবা ভালো কাজ করেন নাই, এই ধরনের। আর যদি আপনি তাদের ইন্ডাস্ট্রি টার্মগুলো ইউজ করেন, বাগ, ডিফেক্ট, এগুলো যদি ইউজ করেন, তাহলে ধারণা করবে যে আপনি কাজ জানেন বা করছেন, বা ইন্ডাস্ট্রি লেভেলের এই নর্মগুলো জানেন। এনিওয়ে, এখন এই আর্লি টেস্টিংটা হইলে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে, আমরা আগে আগে জানতে পারবো আমাদের কোনো ডিফেক্ট আছে কিনা, বাগ আছে কিনা, তখন আমরা আগে আগে এটা ফিক্স করতে পারবো। ডেভেলপাররা, এই যে আমি আপনাকে বলছিলাম, মনে করেন এই ওয়ারেন্টির কাজ যে করতেছে, তার কাজটা শেষ হওয়ার সাথে সাথে সে আমাকে একটা বিল দিল, আমি এটা টেস্ট করলাম, এটাতে কোনো বাগ পাইলাম, পাওয়ার সাথে সাথে সে এটা ফিক্স করতেছে। ইন দ্য মিন টাইম অন্যজন আরেকটা বিল দিছে, এই এই যে ফুয়েল টাইপ নিয়ে আরেকজনে আরেকটা বিল, যে কাজ করতেছে ডেভেলপার, সে আরেকটা বিল আমাদেরকে দিছে, তারটা আরেকজনে টেস্ট করতেছে। তো হয় কি, সিমালটেনিয়াসলি আপনার 2-3টা টেস্টিং হয়, 2-3টার বিল্ডও হয়, বিল্ড পাওয়া যায়, 2-3টা টেস্টিং হয়, তাইলে আমাদের আর্লি স্টেজে আমরা অনেক ডিফেক্ট ধরতে পারি। আর্লি স্টেজে ধরা পড়লে আমাদের এইটা ডিফেক্ট একদম শেষের দিকে যাবে না। যদি আমাদের ডিফেক্ট গুলো শেষের দিকে পাই, একদম এই লাস্টের দিকে পাই, তাইলে কি হবে, আমরা ডিফেক্ট গুলো আবার ফিক্স করতে হবে, ডেভেলপার আবার এগুলো ফিক্স করতে হবে। তখন ডেভেলপার ফিক্স করতে গেলে তার টাইম লাগবে। আর যদি তার টাইম লাগে, তখন সে আমাদের যে এই যে ডেডলাইন, আমাদের ডেডলাইনটা আমরা মিস করব। আর ডেডলাইনটা মিস করলে
কি হবে, ডেডলাইন মিস করলে আমাদের এখানে এখানে ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স আছে, ঠিক আছে। যে কোনো সফটওয়্যার রিলিজের ডেডলাইন যদি মিস হয়, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি, ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স গুলো ডিপেন্ড করে কোম্পানির উপরে। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের। কোনো কোম্পানি এই যে মনে করেন ডান ডিল আছে, এখানে যদি একটা নতুন একটা ফিচার এখানে অ্যাড করতে চাইছে, এইটার ডেডলাইন মিস হয়, তাইলে এটাতে তাদের ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সটা খুব সিরিয়াস হবে না। কিন্তু আপনার এটা যদি সাস বেস সফটওয়্যার হয়, তাহলে আপনার এটা যদি ডেডলাইন মিস করে কাস্টমারের রিকোয়ারমেন্টটা ফিল না করে, তাহলে আপনার জন্য সিরিয়াস কনসিকুয়েন্স আছে। মনে করেন কখনো কখনো কোনো সাস বেস সফটওয়্যার আছে, কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আছে ওইটা যদি আপনি ডেডলাইনের ভিতরে না দেন, আপনাকে কম্পেনসেট করতে হবে কাস্টমারকে। অথবা আপনার দেখা গেছে আপনার একটা ফিচারে কাজ করতেছেন, যে ফিচারটা আপনাকে এভরিডে আপনার 100,000 এভরিডে আপনি এখান থেকে টাকা বানাবেন এভরিডে, অথবা এভরিডে 500 টাকা বানাবেন এখান থেকে, 500 ইউরো আপনার প্রফিট আসবে, সেল আসবে এখান থেকে। এখন যদি আপনার একদিন দেরি হয়, তাহলে আপনি একদিনের জন্য 500 আপনি লুজ করলেন, এটাও ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স, ঠিক আছে। তো এইভাবে অনেক অনেক ধরনের কনসিকুয়েন্স আছে। আর এইভাবে এই যে এইটা টাইম কিভাবে সেভ করে, আপনি আর্লি টেস্টিং করলে আমাদের ওই শেষের দিকে এসে টেস্টিং থাকবে না, বাগ থাকবে না, আমাদের রিলিজটা ইজি হয়ে যাবে। এটা আমাদের টাইম সেভিং, আমাদের টাইমটা এক্সটেন্ড করতে হবে না ফিচার এই রিলিজের। আর মানি কিভাবে, এই যে বললাম, এটা মানিটা হচ্ছে মানিটা আপনার ইন হাউস যাদের কোনো কাস্টমারের সাথে রিলেশন নাই, ডান ডিল কাস্টমারের সাথে কেনা বেচা এখানে নাই, এটা পাবলিকে তারা অ্যাড দেয়, পাবলিকে কিনে কোনো তাদের কাস্টমারের সাথে কোনো ডিল করতে হয় না। কিন্তু তাদেরও ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স আছে। এদের ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স কি, তাদের এই যে লাইফ সাইকেলটা এক্সটেন্ড হয়েছে 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ যে আপনাকে বেতন দিল, এইটা তার এক্সট্রা, তার খরচ গেল এক্সট্রা। কারণ এখানে সে যদি এই টাইম লিমিট ভিতরে শেষ হয়ে যেত, তাহলে তারা 1 সপ্তাহের আগে আরেকটা নতুন ফিচার শুরু করতো নেক্সট এই উইক 11-এর পরের দিন থেকেই। তাইলে আপনার যে এই 1 সপ্তাহে সব ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, এই 1 সপ্তাহের বেতনটা তার এক্সট্রা খরচ হলো। তো এইভাবে সবারই ইমপ্লিকেশনস আছে, কারো কম কারো বেশি, কোনো কোনো কোম্পানি সিরিয়াস কনসিকুয়েন্স হয়, কোনো কোনোটার কম হয়, এই ধরনের। তো এইভাবে আমরা আর্লি টেস্টিং টাইম এন্ড মানি সেভ করতে পারি। 4 নম্বর হচ্ছে ডিফেক্ট ক্লাস্টার টুগেদার। তো আমরা আগে বলছিলাম, তো এখানে এটা জাস্ট এখানে ইয়ে করছে, এক্সপ্লেন করছে, এখানে বলছি এটা কি আসলে ডিফেক্ট ক্লাস্টার টুগেদার। এই আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা এই কারেন্টের খুঁটি আছে, এখানে কারেন্টের তারগুলা গেছে, আর এই এখানে কাকগুলা বসে আছে। তো কাকগুলা বেশিরভাগ কাকই এই কারেন্টের খুঁটির কাছাকাছি আছে, আর দূরে যত দূরে গেছে কাক কম। তো আসলে এই যখন আপনি একটা সফটওয়্যার সিস্টেম টেস্টিং করবেন, একটা অ্যাপ্লিকেশন টেস্টিং করবেন, দেখবেন বাগগুলা ম্যাক্সিমাম বাগই সাধারণত 2-3টা জায়গায়, বা একটা জায়গায়, 2টা জায়গায়, 3টা জায়গায়, 4টা জায়গায় ক্লাস্টার থাকে। এখন এই 4টা জায়গায় মনে করেন এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এই ডানডিল, এইটার ম্যাক্সিমাম বাগ, আমার ধারণা, আমি এটা দেখে যেটা বলতে বুঝতেছি, এটার ম্যাক্সিমাম বাগ থাকবে এই ফিল্টারে। এই যে ফিল্টার দেখতেছেন, এই ফিল্টারটাতে, এই ফিল্টারটা অনেক বড়, এইটাতে ম্যাক্সিমাম বাগ থাকবে আমার ধারণা। এবং এই এই যে বাগগুলা সাধারণত ক্লাস্টার হয়, আমি আগে ওই আমার প্রশ্ন করছিল যে বাগগুলা কেন ক্লাস্টার হয়। তো যাই ফার্স্ট অফ অল ক্লাস্টার হয় এই ধরনের, যখন মনে করেন একটা ফিচার, এই ফিল্টার একটা ফিচার আছে, এই যে এখানে ডিসপ্লে যে ফিচারটা আমরা দেখতে পারতেছি, এখানে সবগুলা এই রেজাল্ট গুলা ডিসপ্লে করতেছে। তারপরে এখানে দেখেন অ্যাডও আছে, দেখছেন এই যে অ্যাড আছে, ঠিক আছে, এখানে অ্যাডও আছে, অ্যাড এর ফিচার আছে। তো এই এখানে আবার এই কয়েকটা ট্যাব আছে, প্রাইভেট আছে, ডিলার আছে, এসআই এমআই আছে, ঠিক আছে, এই যে ট্যাব গুলা আছে, তো অনেকগুলা ফিচার থাকে। এখন এই যে সবগুলা ফিচার, ঠিক আছে, সবগুলা ফিচার মধ্যে সবচেয়ে বড় ফিচারটা হচ্ছে এই ফিল্টারটা। তো ভেরি লাইকলি যেটা সবচেয়ে বড় সেটাতেই বেশি বাগ থাকবে, বা এখানেই থাকবে বেশিরভাগ ক্লাস্টার হওয়া, এটাই স্বাভাবিক। এবং সবগুলো ফিচার এই এখানে আবার আপনি যেটাতেই যান, আবার এই ফিল্টারটার সাথে রিলেটেড এখানে যদি আপনি চেঞ্জ করেন, তাহলে এই ফিল্টারটা এখানে এই ডিসপ্লেটা চেঞ্জ হবে। তো
সবগুলাই যেহেতু এই ফিল্টারের সাথে রিলেটেড, সুতরাং আপনার এখানে বাগগুলো বেশি থাকার কারণ এই চান্সটাই বেশি। এরপরে আমি বলছিলাম যে এক্সহস্টিভ টেস্টিং যেহেতু ইম্পসিবল, আমরা দেখা যাইতে পারে যে আমরা হয়তো লোকেশনটা ভালো করে টেস্টিং করছি, কিন্তু আমরা হয়তো দেখা গেছে যে এই ওয়ারেন্টিটা ভালো করে টেস্টিং করি নাই। ঠিক আছে, তো এইভাবে যখন আপনি এই কোনো একটা সেকশনকে ওভারলুক করবেন অথবা খুব ভালো করে টেস্টিং করবেন না, টাইম দিবেন না, বা তার প্রপোর্শনের টাইমটা যখন দিবেন না, তখন এই জায়গায় এইসব জায়গায় বাগ ক্লাস্টার হওয়াটা স্বাভাবিক, বাগ আসতে পারে। ডেভেলপাররা অনেক সময় ওভারলুক করে। এখন তারা মনে করেন এই আপনাদেরকে আমি যখন বললাম যে এখানে যদি একটা হাইড্রোজেন বেসড ফুয়েল টাইপ কার এখানে অ্যাড করে, তো ডেভেলপাররা অনেক সময় যেহেতু এই ফিল্টারগুলা সেম মেকানিজমে কাজ করে, আমি বলছিলাম যে এখানে যে এক্সস্টিং টেস্টিং কেন পছন্দ না, কেন ঠিক না, এটাতে আমি এক্সপ্লেইন করছি। আমরা 4-5টা কাজ করলেই এনাফ, আমরা সবগুলা টেস্টিং করা লাগবে না। এখন মনে করেন আপনার এখানে আপনি সবগুলা টেস্টিং করেন নাই, ডেভেলপাররা এখন নতুন একটা আপনার ফিল্টার অ্যাড করছে, কিন্তু সে ঠিক মতো করে নাই। কারণ আমরা যেহেতু উপরের লেভেলের এগুলাতে টেস্টিং করি, এখানে মনে করেন উপর থেকে 2-4টা আমরা টেস্টিং করে ছেড়ে দিছি। এখন দেখা যাবে যে নিচে এখানে অ্যাড করছে, সে আসলে মিস্টেক করছে, কোথাও কোনো মিস্টেক করছে, এটা ধরা পড়ে নাই। এইভাবে এই যখন এক্সহস্টিভ টেস্টিং যখন না করি আমরা, তখন এইভাবে এই বাগগুলা কখনো কখনো বিল্ড হয়ে যায়। আর এই কারণে এগুলো ক্লাস্টার হয় এই 2-4টা ফিচারে। এইটাই বোঝাইছে এখানে যে ডিফেক্টস ক্লাস্টার টুগেদার। এটা সাধারণত এই ইন্ডাস্ট্রিতে আপনি ইন্টারভিউতে গেলে তেমন একটা আমি কখনো পাই নাই, কোনো প্রশ্ন করেও নাই কেউ, আর আমার জানা নাই। তবে জানা ভালো, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ইয়ে, এটা জানা থাকা ভালো, আপনার ইয়েতে লাগবে, আইএসটিকিপিতে এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, আর এরপরে আমরা আছে বিওয়্যার অফ পেস্টিসাইড প্যারাডক্স। তো পেস্টিসাইড প্যারাডক্সটা খুবই ইন্টারেস্টিং। এটা কি, তো আমি আসলে এই ছবিটা আপনারা দেখলে বুঝতে পারবেন ভালো করে। এই ছবিটা দেখেন, আমাদের এই পেস্টিসাইড, আমরা এখানে এটি কেন পেস্টিসাইড প্যারাডক্স কেন নাম দিছে, আমরা পেস্টিসাইড ইউজ করি কি জন্য, আমাদের ঘরে ইঁদুর, তারপরে তেলাপোকা, এই ধরনের এই পেস্টিসাইড গুলা না হওয়ার কারণে, না হওয়ার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, আপনারা জানেন রেস্টুরেন্টে তাদের এই আপনার পেস্ট কন্ট্রোল রাখাই হয়, বড় বড় সবগুলাতে টেস্ট, এই যে টেস্কো, ডান্স স্টোর, এগুলাতেও আপনার এই পেস্ট কন্ট্রোলের জন্য এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে, তারা মান্থলি আসার পরে আপনার ওই পেস্ট কন্ট্রোল যে কাজগুলো ওগুলো করে। কেন করে, যাতে এখানে কোনো ইঁদুর, তেলাপোকা এগুলো জন্মাইতে না পারে বা আসতে না পারে। তো তারা এই যে এই কারণে এইটার নাম কেন দিছে পেস্টিসাইড প্যারাডক্স, এই কারণে দিছে, মনে করেন আপনি আপনার আপনার ঘরে আপনার ইঁদুর হয়ে গেছে, ইঁদুরের ওষুধ দিছেন। তো ইঁদুরের ওষুধ দেওয়ার পরে একসময় ইঁদুর যায় মরতে মরতে সব ইঁদুর শেষ হয়ে যাবে, কিন্তু আপনি তেলাপোকার দেন নাই, তখন দেখবেন তেলাপোকা গ্রো করতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বুঝাইছে। দেখেন তারা এখানে সাদা বাগ, লাল বাগ, এই 2টা বাগ এখানে দিছে একটা পাতার মধ্যে, তারা পেস্টিসাইড দিতেছে, এখানে স্প্রে করছে সাদা বাগের জন্য। তো সাদা বাগের ওই জন্য পেস্টিসাইড দেওয়ার পরে সাদা বাগ কমে গেছে, 2টা আছে মাত্র, লাল বাগ একটা আছে, কারণ লাল বাগের কোনো পেস্টিসাইড তারা দেয় নাই। এরপরে দেখেন ওই সেম পেস্টিসাইড দিতে আছে সাদা বাগের জন্য, তখন এই লাল বাগ গ্রো করতেছে, সাদা বাগ কমতেছে। এরপরে ফাইনালি কি হয়েছে, লাল বাগ বেশি হয়ে গেছে, সাদা বাগ মাত্র একটা আছে। কারণ ওই আপনি সাদা বাগের পেস্টিসাইড মানে সাদা বাগটাই আপনি সবসময় টেস্টিং করতেছেন, ওইটা ডিটেক্ট করতেছেন, ওইটাকে কিল করতেছেন। আর ওই লাল বাগটা যেহেতু ডিটেক্ট হইতেছে না, কিল হইতেছে না, এই কারণে লাল বাগটা গ্রো করতেছে বেশি। এই সেম জিনিস আপনি যখন একটা সফটওয়্যার টেস্টিং করতে যাবেন, আপনি যদি এই ফিল্টারে আসেন, আপনি যখন এই লোকেশন ফিল্টারটা আপনি কন্টিনিউয়াস টেস্টিং করেন, এখানে আপনি দেখা যাবে বাগ কম পাবেন, কারণ এটা আপনি কন্টিনিউয়াস টেস্টিং করতেছেন। ঠিক আছে, আবার দেখা গেল যে আপনি অন্য একটা ফিল্টার এখানে তেমন একটা টেস্টিং করতেছেন না, এই যে সেলার টাইপ, এনি প্রাইভেট ডিলার, এসএমআই, এগুলো আপনি টেস্টিং করতেছেন না, অথবা এই কালার, এটা আপনি তেমন একটা টেস্টিং করেন নাই। ঠিক আছে, তো এটা টেস্টিং না করার কারণে দেখা যাবে যে আপনার এখানে বাগ হয়তো বিল্ড হইতেছে, আপনি জানেন না। হঠাৎ এক সময় দেখবেন আপনি কখনো কাস্টমারের কাছ থেকে কমপ্লেন আসছে যে এটা তো এখানে ব্লু দিলে এখানে গ্রিন দেখায়, গ্রিন গাড়িগুলো দেখায়, বিষয় কি? ঠিক আছে,
তো এইভাবে অনেক সময় আছে কোনো কোনো সময় ডিফেক্ট গুলা 1 বছর 2 বছর 3 বছর পরেও ধরা পড়ে। আর এই যে যারা নতুন জয়েন করে একদম ফ্রেশ, তারাও অনেক সময় আছে, যেহেতু তারা এইসব এই টেস্টিংটা এইটা সিস্টেমটা টেস্টিং করে নাই, তারা অনেক সময় যেই জায়গাগুলো টেস্টিং অন্য কেউ করে না সেগুলোতে সে করে, কারণ সে নতুন জয়েন করছে, সে তার পারফরমেন্স দেখানোর জন্য সবগুলো ভালো করে টেস্টিং করে, তখন দেখা যায় সে দুই একটা বাগ পেয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে আপনার এই বাগগুলা বিল্ড হয় কেন, যে আমরা যে এরিয়াগুলোতে সাধারণত আমরা তেমন টেস্টিং করি না, তেমন একটা আমাদের ইম্পর্টেন্ট না, ইন্ডাস্ট্রিতে থাকে অনেকগুলা ফিচার থাকে, এই কোনো 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 ইন্ডাস্ট্রিতে ডিপেন্ড করে, কোনো কোনো জায়গায় দেখবেন যে আপনার এই ফিচারটা তারা তেমন একটা টেস্টিং করতেছে না, কারণ কাস্টমার তেমন একটা ইউজ করে না, অথবা তাদের যে এই ক্লায়েন্ট আছে তাদের ক্লায়েন্টের এই ফিচারটা তেমন একটা দরকার নাই, তখন টেস্টিং করে না, তো এখানে বাগ বিল্ড হবে। তো এইভাবে আপনার এই 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 পেস্টিসাইড এই প্যারাডক্সটার মিনিং হচ্ছে, আপনি টেস্ট না করার কারণে একটা জিনিস, একটা এরিয়া টেস্ট না করার কারণে, যে এরিয়াতে টেস্টিং করতেছেন আপনি কন্টিনিউয়াস, মনে করেন আপনার টেস্ট কেসগুলা, আমরা বলছিলাম আমাদেরকে টেস্ট কেস দেওয়া হবে যেগুলো আমরা এক্সিকিউট করব। এই টেস্ট কেসগুলো যে ফিক্সড, এগুলা মনে করেন আপনি 2 বছর আগে লিখছেন, এখনো সেম এই অ্যাপ্লিকেশনটাতে টেস্ট করার জন্য আপনি 2 বছর আগে যে টেস্ট কেস লিখছেন, এখনো যদি সেম টেস্ট কেস থাকে, তাহলে আপনি এই সেম ফিচারগুলো বারবার বারবার টেস্টিং করতেছেন, ওই ফিচারগুলোতে আপনি বাগ পাবেন না। কিন্তু আপনি যদি রেগুলার এই পেস্টিসাইড প্যারাডক্সটা সলভ করার জন্য, না আসার জন্য, না হওয়ার জন্য কি করতে হবে, আপনাকে টেস্ট কেসগুলো আপগ্রেড করতে হবে, আপনাকে রেগুলার টেস্ট কেসগুলো রিভিউ করতে হবে। আর এই কারণে আপনার এই এই যে টেস্ট লাইফ সাইকেল যেটা আছে, আপনার টেস্টিং এর বিভিন্ন স্টেপ গুলো আছে, এগুলাতে একটা স্টেপই হচ্ছে যে আপনি টেস্ট গুলো এফেক্টিভ কতটুকু, টেস্টের এফিসিয়েন্সি কতটুকু, এটা দেখা। এই এফিসিয়েন্সি দেখে কেন, কারণ এফিসিয়েন্সি দিয়ে আপনি বুঝতে পারবেন আপনাকে আপগ্রেড করা লাগবে কিনা টেস্টগুলা। তো টেস্টগুলো আপগ্রেড করা লাগে, টেস্ট রেগুলার আপগ্রেড করা লাগে। অনেক সময় আছে আপনি একটা টেস্ট লিখছেন, যে টেস্টটাতে একটা স্টেজ এখানে ছিল না, ঠিক আছে, এই লোকেশন ফিল্টার কিভাবে করবেন, এখানে হয়তো একটা স্টেজ মিসিং, এটা ছিল না আগে, নতুন করে ফিচার এটা অ্যাড করা হয়েছে, তখন আপনি ওই টেস্ট কেসটা আপগ্রেড করতে হবে। যদি আপগ্রেড না করেন টেস্ট কেসটা ব্যাকডেটেড হয়ে যাবে। তো যারা আপনার এই নতুন কখনো জয়েন করলে, বা দেখা গেছে যে একটা একটা কোম্পানি যাদের অ্যাপ্লিকেশনটা অনেক বিশাল বড়, তাদের অ্যাপ্লিকেশন গুলা টেস্টিং করতে গেলে আপনি দেখবেন মাঝে মাঝে পাবেন একটা টেস্ট কেস 6 মাসের ব্যাকডেটেড, 1 বছরের ব্যাকডেটেড, ওইটা আউটডেটেড হয়ে গেছে, ওইটা আর কাজ করে না, কারণ ওইটার স্টেপ গুলা মিসিং আছে, অথবা স্টেপ গুলা ফলো করলে কাজ করা যায় না, পাবেন না আপনি যেটা চান সেটা হয় না, সো ওগুলা আপডেট করা লাগে। আর এই পেস্টিসাইড প্যারাডক্সটা সলভ করার জন্য আপনাকে টেস্ট কেস আপগ্রেড করতে হবে রেগুলার, আর আপগ্রেড করলে তখন আপনার এই পেস্টিসাইড প্যারাডক্সটা হওয়ার চান্স কম থাকে। এনিওয়ে, এরপরে হচ্ছে 6 নম্বর প্রিন্সিপাল হচ্ছে টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে যাবেন, কাজ করবেন, এটা আপনাদেরকে জানতে হবে যে আপনি যেইভাবে কনটেক্সট ডিপেন্ডেন্ট মানিটাই হচ্ছে, এটার মিনিংটাই হচ্ছে যে আপনি যেইভাবে অ্যামাজনের টেস্টিং করবেন ঠিক সেইভাবে হোয়াটসঅ্যাপ টেস্টিং করবেন না। হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, আর অ্যামাজনটা হচ্ছে একটা ই কমার্স সাইট, এখানে মানুষ কেনা বেচা করে, হোয়াটসঅ্যাপে কোনো কেনা বেচা নাই। তো এই যে আপনি অ্যামাজনকে যেভাবে টেস্টিং করবেন, হোয়াটসঅ্যাপকে সেভাবে টেস্টিং করবেন না। হোয়াটসঅ্যাপকে আপনি ম্যাক্সিমাম 98% টাইমই হচ্ছে আপনি এই মোবাইলেই দেখবেন, আপনার হোয়াটসঅ্যাপে ওয়েব খুব কম মানুষ ইউজ করে, তো মোবাইলে ম্যাক্সিমাম 98% মানুষ মোবাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করে, তো আপনাকে ওয়েবে টেস্টিং করা লাগবে না। কিন্তু অ্যামাজন মোবাইলে ওয়েবে সমানভাবে আপনাকে টেস্টিং করতে হবে। অ্যামাজনের আপনার এই এই পেমেন্ট আছে, এই হোয়াটসঅ্যাপে কোনো পেমেন্ট নাই, অ্যামাজনে কার্ড আছে, শপিং কার্ড আছে, এখানে হোয়াটসঅ্যাপে কোনো শপিং কার্ড নাই। তো এই যে একটা টেস্টিং আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। তো কনটেক্সট ডিপেন্ডেন্ট এইটাই, যে এক একটা সিস্টেমের, এক একটা সফটওয়্যারের এক এক ধরনের টেস্টিং থাকে, এইটাকে বলা হয় কনটেক্সট ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর নেক্সট যে 7 নম্বর, সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ এরর ইজ এ ফ্যালাসি। এখন এই এই জিনিসটা, এই যে অ্যাবসেন্স অফ এরর ইজ এ ফ্যালাসি, এইটা
এটার মিনিং হচ্ছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, বুঝছেন, আপনি অ্যাপ্লিকেশনটা খুব ভালো করে টেস্টিং করছেন, কিন্তু আপনি রং জায়গায় করছেন, আপনার অ্যাপ্লিকেশনটার পারপাসটাই রং। আপনার মনে করেন একটা ফিচার ডেভেলপ করা হয়েছে আপনার আর একটা অ্যাপ্লিকেশনের জন্য, মনে করেন আমাদের এখানে এই এখানে এই যে ফিল্টার আছে আমরা ধরলাম এই যে এই জায়গায় ফুয়েল টাইপ, ঠিক আছে, ফুয়েল টাইপে আমাদের এখানে এনি আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, ইলেকট্রিক আছে, হাইব্রিড আছে। এখানে আমরা বলছিলাম আমরা একটা নতুন যদি ফিচার অ্যাড করি যেটার নাম হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এখন ধরেন এখানে একজন এই একটা ফিচার অ্যাড করছে যেটার নাম হলো ধরেন আমরা অক্সিজেন দিলাম, অক্সিজেন দিয়ে গাড়ি চালা, এটা আমরা কখনো শুনি না, এটা পসিবল না, ঠিক আছে। এখন এই ফিচারটা এখানে অ্যাড করার কোনো মানি নাই, এইটা কাস্টমারের কোনো কাজে লাগবে না, আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে কোনো কাজে আসবে না। তো এই এই জিনিসটা বুঝাইছে যে আপনার অ্যাপ্লিকেশনটা, ফার্স্ট অফ অল আপনার অ্যাপ্লিকেশনটা হইতে হবে কি মানুষের, এটা মানুষকে একটা বেনিফিট দিতে হবে, একটা ইউজফুল রিজন থাকতে হবে মানুষের ইউজ করার, তখন ইউজ করবে, ঠিক আছে। আপনারা যারা মনে করেন স্টার্ট আপে কাজ করছেন অথবা করবেন, তারা দেখবেন স্টার্ট আপ গুলাকে যখন তারা অ্যানালাইজ করে, এই আপনার স্ক্রুটনাইজ করে, আপনি যদি কখনো স্টার্ট আপ কোম্পানির কোনো প্রজেক্ট সাবমিট করেন, তাহলে আপনাকে প্রথম প্রশ্ন যেটা করবে সেটা হচ্ছে তোমার এইটা কি প্রবলেম সলভ করবে, মানুষের কোন প্রবলেমটা তোমার অ্যাপ্লিকেশনটা সলভ করবে, অথবা মানুষকে কোন বেনিফিট দিবে, ঠিক আছে। এইটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। এইটা কেন প্রশ্ন? এইটা এই কারণে যে এইটা যদি মানুষকে কোনো বেনিফিট না দেয়, আপনার অ্যাপ্লিকেশনটা মানুষকে যদি কোনো বেনিফিট না দেয়, তাহলে এই অ্যাপ্লিকেশনটা এটা কোনো দরকার নাই, প্রয়োজন না। ঠিক আছে। আপনার কোনো প্রবলেম সলভ না করে তাহলে এটার কোনো দরকার নাই। আর এই জিনিসটা এখানে বলছে যে অ্যাবসেন্স অফ, আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, এটা এরর ফ্রি, এটাতে কোনো বাগ নাই, কিন্তু এটা মানুষের কোনো কাজে আসে না, তাহলে এটা দিয়ে মানুষ কি করবে, ঠিক আছে। এই জিনিসটাই, এইটাকেই বলা হয় অ্যাবসেন্স অফ এরর ইজ এ ফ্যালাসি। আপনার এররটা শুধু এইটা না, শুধু বাগ, আপনার বাগ পাওয়াটা এইটা মেইন এরর না, আপনার এটা মানুষের জন্য ইউজফুল হইতে হবে, এটা মানুষ মানুষের কোনো কাজে আসতে হবে, এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এটাকেই বলা হয় যে অ্যাবসেন্স অফ এরর ইজ এ ফ্যালাসি। এগুলা ডেফিনেশন গুলো আপনারা দেখতে পারেন, আপনারা গুগলে সার্চ করলে এগুলো জানতে পারবেন, এগুলো সবকিছু আছে। এগুলো আমি জাস্ট যেভাবে বলছি এইভাবে যদি, এই অ্যাবসেন্স অফ এরর ইজ এ ফ্যালাসি, এটা আপনার ইন্ডাস্ট্রিতে কোনো কাজে আসবে না, আপনার ইন্টারভিউতে কেউ জিজ্ঞেসও করবে না, এটা খালি আপনার ইয়ের জন্য, আইএসটি কিবি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য। এটা কেউ জিজ্ঞেস করে না, আমি জানি না কেউ জিজ্ঞেস করছে, এটা সবাই জানেও না, এটা আমি নিজে জানতাম না, এটা আমাকে জানতে হয়েছে। তারপর এই কনটেক্সট ডিপেন্ডেন্ট এটা আসবে, এটা জানতে হবে, এগুলো আপনাকে ইন্ডাস্ট্রিতে জানতে হবে, আপনাকে প্রশ্ন করা হবে, অনেক সময় প্রশ্ন করবে যে আপনি এই অ্যাপ্লিকেশনটা কিভাবে, আপনাকে বলবে যে আপনি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে বা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে টেস্টিং করবেন। এখন আপনাকে যদি বলা হয় হোয়াটসঅ্যাপ টেস্টিং করতে, আপনি যদি ওয়েবসাইট খুলে দেখাইতে বলেন যে আমি ওয়েবসাইটে দেখবো, তাইলে হবে না, আপনাকে জানতে হবে এটা মোবাইল অ্যাপ্লিকেশন, আপনাকে মোবাইলে টেস্টিং করতে হবে, বুঝছেন। তো আমরা ইনশাল্লাহ আমরা ওই শেষের দিকে আমরা যখন এই আপনার প্র্যাকটিক্যালে যাব, তখন আমরা মোবাইল টেস্টিংটাও ইনশাল্লাহ দেখাই দিব, তাহলে আপনারা ওই মোবাইল টেস্টিংটাও জানবেন, এইটা আপনাদের খুবই ভালো কাজ দিবে এই ইন্টারভিউতে। মোবাইল টেস্টিং জানলে, এপিআই টেস্টিং জানলে, এপিআইটা বেসিকটা দেখাবে, এপিআইটাতে আপনার একটু টেকনিক্যাল ওই নলেজ একটু বেশি লাগে, ওইটা দেখা যাবে না, বেসিক লেভেলের এপিআইটা দেখাই দিব ইনশাল্লাহ। তো এগুলো আপনাদের ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রিতে কাজ লাগবে, এই টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট, এটা লাগে। তারপরে এই যে পেস্টিসাইড প্যারাডক্স, এইটা সাধারণত ইন্ডাস্ট্রিতে, এটা জাস্ট আপনার ইয়ের জন্য, এই আইএসটি কিবির জন্য। ডিফেক্ট ক্লাস্টার, এটা অনেকটা লাগে, তবে ইন্টারভিউতেও এটা আসলেও আসতে পারে, তেমন সিরিয়াস না ইন্ডাস্ট্রির জন্য। এইটা আর্লি টেস্টিংটা ভেরি ভেরি সিরিয়াস, এটা আপনাকে জানতে হবে আর্লি টেস্টিং কি, এটা ইন্ডাস্ট্রিতে জিজ্ঞেস করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইফ সাইকেল, আপনার এই রিলিজ লাইফ সাইকেল আপনাকে জানতে হবে, ঠিক আছে। তো এক্সহস্টিভ টেস্টিং, এটাও জানতে হবে, এটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয় বলতে আপনাকে হয়তো এইভাবে প্রশ্ন করবে না যে এক্সহস্টিভ টেস্টিং কি। মনে রাখবেন এই যা বলছি, এই ডেফিনেশন গুলো, এই যে টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো ডেফিনেশন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনি ইন্টারভিউতে,
সবাই আপনাকে বলবে এটা কিভাবে করবা তুমি, অথবা তোমার এখানে এই এক্সস্টিভ টেস্টিংটা সে বলবে তোমার অ্যাপ্লিকেশনটা এত বড়, এখন তুমি এটা কিভাবে টেস্টিং করবা। তখন আপনাকে মাথায় রাখতে হবে এক্সস্টিভ টেস্টিং এর বিষয়টা, যে না আমি সব কিছু টেস্টিং করতে পারবো না আমার লাইফ সাইকেলের ভিতরে। তখন আপনি আপনার প্রায়োরিটি সিলেক্ট করবেন, কোনটা কোনটা আপনাকে প্রায়োরিটি বেশি, ওগুলোর উপরে আপনি টেস্টিং করবেন। এইভাবে আপনাকে আনসার করতে হবে। আপনাকে ডেফিনেশন কেউ জিজ্ঞেস করবে না, ডেফিনেশনটা জানলে আপনি আনসার করতে পারবেন। এইটা জানা থাকতে হবে। তো এইটাও এই যে টেস্টিং শোজ প্রেজেন্স অফ ডিফেক্ট নট দেয়ার অ্যাবসেন্স, এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন করবে ইন্টারভিউতে। আপনাকে অনেক সময় বলবে যে তুমি একটা টেস্টিং করছো, কোনো বাগ পাও নাই, এটার মিনিং কি, এটার মিনিং কি, বা এটা তুমি কি মনে করো যে তোমার এটাতে কোনো বাগ নাই। তখন আপনি বলবেন না আমি মনে করি না এটাতে বাগ নাই, আমি টেস্টিং করে বাগ পাই নাই, ঠিক আছে এটাতে বাগ থাকতে পারে। বুঝছেন? এইটা আপনাকে এইভাবে আনসার করতে হবে। তো এই ছিল আমাদের আজকের কভারেজ। আমরা এই 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 8:54। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ। আর আমরা ইনশাল্লাহ ওই নেক্সট ক্লাসে আমাদের যারা পরে জয়েন করছেন তারাও জানেন, আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে আপনারা যে এই টেস্ট কেসটা দিয়েছেন ফেসবুক রেজিস্ট্রেশনের, ওইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ফিডব্যাক দিব। আমি ইন্ডিভিজুয়ালি ফিডব্যাক দিব, চেষ্টা করব। সরি, ইন্ডিভিজুয়ালি না, আমি করব কি, আমি এই আপনার নাম দেখা যাবে না, আমি জাস্ট ওই টেস্ট কেসগুলা কপি করে নিয়ে আসবো, নিয়ে আসে এই একটা ওপেন করব, করার পরে এই কে লিখছে এটা বলবো না, জাস্ট ওপেন করব, করার পরে এটা নিয়ে আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে যেটা লিখছেন সেইটা তো জানেন, তখন তারা সেইটা নিয়ে আপনার ফিডব্যাক আপনি নিলেন, নিয়ে ওইটা আপনি কারেকশন করলেন। ঠিক আছে, এটা হচ্ছে এই আপনার নেক্সট ক্লাস ইনশাল্লাহ করব। আর নেক্সট ক্লাস থেকে এই অ্যাটেন্ডেন্সের একটা লিংক দেওয়া হবে, যারা যারা জয়েন করবেন তারা অ্যাটেন্ডেন্সের ওখানে অ্যাটেন্ডেন্সটা দিবেন। এটা হইলে আমার জন্য সুবিধা হবে, আমি জানা দরকার যে আসলে কারা রেগুলার আসতেছে। যারা ইউটিউবে দেখতেছে তাদের জন্য এই 2টা ক্লাসের কোনো দরকার নাই, যদি রেগুলার যারা আসে তাদের যদি সংখ্যা কম হয় তাহলে আমরা একটা ক্লাসে মার্জ করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের। ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ, বলেন। ইসব ভাই প্লিজ আপনি একটু কাইন্ডলি রিগ্রেশন টেস্ট আর অটোমেটেড রিগ্রেশন টেস্টটা যদি কাইন্ডলি একটু বুঝিয়ে বলতেন প্লিজ। এগুলো সামনে আসবে ইনশাল্লাহ, আমরা আলোচনা করব। তো এইটা জানেন যে রিগ্রেশন যে টেস্টিংটা আছে, এই যে এই রিগ্রেশন, এই যে ম্যানুয়াল অটোমেটেড রিগ্রেশন টেস্টিং, এটা হচ্ছে যে আপনার একদম শেষের দিকে, আপনি যখন আপনার এই ইন্টিগ্রেশন টেস্টিং শেষ, এই ফিচার টেস্টিং শেষ, এগুলা শেষ হওয়ার পরে একদম ফাইনালি মনে করেন আপনার এখানে এই আপনার একটা রিলিজে আপনি এখানে এই লোকেশনেও কাজ হয়েছে, এই মেক এন্ড মডেলেও কাজ হয়েছে, অনেকগুলা ফিচারে কাজ হয়েছে, মনে করেন 5-7টা ফিচারে কাজ হয়েছে। ঠিক আছে, নতুন ফিচার অ্যাড করা হয়েছে, অথবা এডিট করা হয়েছে, অথবা ডিলিটও করা হয়েছে ফিচার। ঠিক আছে, এটা দরকার নাই, ডিলিট করা হয়েছে। 5-7টা ফিচারে কাজ হয়েছে এই একটা রিলিজে। তখন আপনি 5-7টা ফিচারে আর্লি টেস্টিং এ আপনারা করে কি, এই যে আপনার ইন্টিগ্রেশন টেস্টিং এ এগুলা ওই ফিচারটা কাজ করে কিনা ওইটা দেখা হয়। খালি যে ফিচারে কাজ হয়েছে, মনে করেন এখানে হাইব্রিড ফিচারে কাজ হয়েছে, এই হাইব্রিড ফিচারটাতে ক্লিক করলে হাইব্রিড ফিল্টার হয় কিনা এইটা দেখা হয়, পুরো সিস্টেমটা টেস্টিং করা হয় না। ঠিক আছে, কিন্তু এই রিগ্রেশন স্টেজে আসার পরে এই লাস্টের স্টেজে পুরা এই সিস্টেমটা একসাথে, এই যে আপনি এইটা অ্যাড করছেন, হাইব্রিড অ্যাড করার পরে অন্য জায়গায় কোনো প্রবলেম ধরা দিছে কিনা, এই পুরো সিস্টেমটা একসাথে টেস্ট করা হয়, এটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। অটোমেটেডটা কি? অটোমেটেড রিগ্রেশনটা প্লিজ। হচ্ছে এই অটোমেশন স্ক্রিপ্ট, এটা আপনাকে এই কোডিং জানতে হবে। ওই অটোমেশন স্ক্রিপ্ট করে কি, এই যে টেস্টিং আপনারা যেগুলা এই টেস্ট স্ক্রিপ্ট গুলো লিখবেন ম্যানুয়ালি, এই যে স্টেপ গুলা লিখবেন, যে গো টু www.facebook.com, এরপরে ক্লিক অন রেজিস্ট্রেশন ব্লা ব্লা, এই সবগুলা যে লিখবেন আপনারা, এই সব স্টেপ গুলো আপনারা কিভাবে এক্সিকিউট করবেন ম্যানুয়ালি, আপনি এখানে যাবেন, ক্লিক করবেন, আপনার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, এগুলা সব করবেন। ঠিক আছে, এই যে আপনার এখানে আমি এই লগ ইন করবো ইয়েতে, এই ডান দিলে, তো আমার স্টেপ গুলো কি, আমি লগ ইনে ক্লিক করলাম, ইউজার নেম দিয়ে ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে লগ ইনে ক্লিক করলাম, এই যে লগ ইন হয়ে গেল। ঠিক আছে,
এই পুরো সিস্টেমটা আপনি ম্যানুয়ালি করলে এইভাবে করবেন। অটোমেটেড মানে হচ্ছে এখানে পুরো কোড করা যাবে, এটা কোড করবে, এটা কোডিংটা এইভাবে করা হবে যে এইটা অটোমেটিক আসবে, এই পেজটা ওপেন করবে, ওপেন করার পরে এই লগ ইনে ক্লিক করবে, এই লগ ইনে ক্লিক করবে, করার পরে এখানে সে একটা ইমেল অ্যাড্রেস দিবে, এখানে পাসওয়ার্ড একটা দিবে এবং এখানে লগ ইনে ক্লিক করবে। এটা সব অটোমেটেড ভাবে হবে, আপনাকে কিছু করতে হবে না। সেটা হচ্ছে অটোমেশন টেস্টিং। আর এই অটোমেশন টেস্টিংটা আমরা ইনশাল্লাহ এই আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে, ডিপেন্ডিং অন অটোমেশন টেস্টিং এ প্রোগ্রামিং লাগে, প্রোগ্রামিং জানা থাকে লাগে, তো আমরা ইনশাল্লাহ অটোমেশন টেস্টিংটা চেষ্টা করব দেখাই দিতে, কিন্তু ওইটা সবার জন্য সুইটেবল হবে না, কারণ ওইটাতে প্রোগ্রামিং জানতে হবে। জাভা আমি জাভা শিখাই দিব ইনশাল্লাহ, চেষ্টা করব শিখাই দিতে, কিন্তু ওইটাতে কাজ করতে হবে। এইটা একদম লাইট ওয়েট, এই যে ম্যানুয়াল টেস্টিংটা লাইট ওয়েট, এটাতে তেমন একটা কাজ নাই, সিরিয়াস কাজ নাই, খালি ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড করলে বা খেয়াল করলে বুঝলে চলে। কিন্তু এই অটোমেশন টেস্টিং এ আপনাকে কোডিং করতে হবে এবং সেটা টিডিএস আছে, তো আপনাকে ওইটা 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 প্রোগ্রামিং করা লাগে। এই বুঝাইতে পারছি? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। আর কোনো প্রশ্ন আছে কারো? আজকে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। জাযাকুমুল্লাহ খাইরান, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউসুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।